দর্শক, আমাদের সাথে এখন সংযুক্ত আছে, স্টুডিওতে সংযুক্ত আছে সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, আপনি তো অনেক দিন ধরে বিএনপির খবরাখবর কভার করেছেন, আপনি অনেক তথ্যই জানেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি সিনথিয়া, আজকে রাজনীতির আকাশে আসলে যে কালো মেঘের দেখা দিয়েছে, যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি আসলে অপূরণীয়। আপনি নিশ্চয়ই জানেন যে এই স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর খালেদা জিয়াকে আসলে রাজনীতির অভিভাবক হিসাবে বলা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু তাকে বিশেষ গুরুত্ব, বিশেষ মর্যাদাও দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে খালেদা জিয়ার যে সংগ্রামী জীবন, তিনি মূলত একজন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে কিন্তু রাজনীতিতে এসেছেন। অর্থাৎ জিয়াউর রহমানকে হত্যার পর খালেদা জিয়া কিন্তু সেই এরশাদ আমলে এরশাদ যখন স্বৈরাচার হয়ে উঠলো, তার বিরুদ্ধে লড়াই করতে করতে কিন্তু খালেদা জিয়া লাইমলাইটে আসেন, অর্থাৎ প্রদীপের আলোয় আসেন এবং 91-তে প্রথম সরকার গঠন করেন স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়েই। এবং এই একজন গৃহবধূ পুতুল, খালেদা জিয়ার ডাকনাম ছিল পুতুল থেকে খালেদা জিয়া হয়ে ওঠার গল্পটি বেশ বেশ চ্যালেঞ্জিং। আসলে একজন গৃহবধূ রাজনীতিতে এসে সেই চ্যালেঞ্জ নিয়ে একজন স্বৈর শাসককে পতন ঘটিয়ে রাজনীতিতে এসে সরকার গঠন করে তার যে দূরদর্শী চিন্তা ভাবনা, সেটি বাস্তবায়ন করে কিন্তু তিনি আসলে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে একজন স্বৈরাচারের পতন ঘটিয়ে রাজনীতিতে এসেছেন এবং আরও একজন ফেসিবাদের পতন ঘটিয়েছেন খালেদা জিয়া দীর্ঘদিন এই আন্দোলন করে। অর্থাৎ শেখ হাসিনা সরকারকে যে 16 বছর একসাথে ক্ষমতায় ছিল, সেই ক্ষমতা থেকে কিন্তু তাকে পতন ঘটিয়েছে খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি এবং পরবর্তীতে জুলাইয়ের 24 সালের জুলাই আন্দোলনের যে আন্দোলনটি বেগবান হয়েছিল, তার ক্ষেত্র কিন্তু প্রস্তুত করেছিলেন বিএনপি এবং এই খালেদা জিয়া। নিশ্চয়ই জানেন যে খালেদা জিয়াকে তার জন্য চরম মূল্য দিতে হয়েছিল। 11 সরকারের সময় খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে, তার ছেলে তারেক রহমান, আরাফাত রহমান কোকেকেও কিন্তু কারাগারে যেতে হয়েছে। এবং এই কারাগারে যাওয়ার পর তাদের কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল যে 11 পরবর্তী সরকারের সময় যে তারা যদি দেশ ছেড়ে চলে যায় তাহলে আসলে তাদের বিরুদ্ধে এই ধরনের নির্মম নির্যাতন কিন্তু তাদের সহ্য করতে হতো না। খালেদা জিয়া কখনোই যে দেশ ছেড়ে যেতে চাইতেন না, যে কারণে তিনি আপোষহীন নেত্রী বা এইরকম যে খেতাব তাকে কিন্তু দেওয়া হয়েছিল যে দেশ ছেড়ে কখনো তিনি যাবেন না। এবং তিনি কখনোই আপোষ করেননি কোনো অন্যায়ের সাথে, যেই কারণেই মূলত তাকে আপোষহীন নেত্রীও বলা হয়। কিন্তু তাকে আপনার নিশ্চয়ই মনে আছে 2018 সালে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিল 2টি বিশেষ মামলায়, অর্থাৎ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়। এই 2 মামলায় খালেদা জিয়াকে যখন কারাগারে পাঠায় 2018 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, তখন খালেদা জিয়া বুঝতেই পেরেছিলেন যে তাকে কারাবরণ করতে হতেই পারে। রাজনৈতিক নেতাদের কারাবরণ করতে হয় বিভিন্ন সময়ে, কিন্তু মানে যৌক্তিক কারণে, কিন্তু এইবারই বিএনপি বলছেন যে ওই সময়টা তাদেরকে অযৌক্তিকভাবে কারাগারে যেতে হয়েছে। বিএনপির যে কথাটি বলছিলেন যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং অরফানেজ ট্রাস্টের যে দুর্নীতির মামলাটি করা হয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে, এই মামলায় সেই অ্যাকাউন্টে 2 কোটি টাকার একটি হিসেবের জন্য অর্থ তছরূপের মামলাটি করা হয়েছিল, অর্থাৎ 2 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছিল বলা হয়েছে সেই মামলায়। কিন্তু বিএনপির পক্ষ থেকে তথ্য প্রমাণ দিয়ে সেই মামলাটি দেখিয়েছিলেন যে এই টাকাটি এসেছিল বিদেশ থেকে এতিমদের খরচ করার জন্য, এতিমদের কল্যাণে খরচ করার জন্য। খালেদা জিয়া যেহেতু সেই সময়টায় সরকারে ছিল, তাদের হয়তো ব্যস্ততার কারণে হোক বা অজ্ঞতার কারণে হোক কিংবা ভুল ক্রমে হোক সেই টাকাটি খরচ করেনি। সেই টাকা সেই অ্যাকাউন্টে আছে এবং সেই টাকা সুদে আসলে বেড়ে কিন্তু 6 কোটি টাকা হয়ে গিয়েছিল। সেই কথাটি কিন্তু মামলায় কখনো বলে নাই যে টাকাটি আছে, বলা হয়েছিল যে তসরূপ, মানে একটি আইনের যে টার্ম, সেই টার্মের কারণে মানুষ বুঝতে পারে না যে ঘটনাটি কী। যে কারণে কিন্তু খালেদা জিয়াকে 2 বছরের বেশি সময় কারাবাস ভোগ করতে হয়েছিল। একটি আসলে পরিত্যক্ত কারাগারে খালেদা জিয়াকে রাখা হয়েছিল। সেই ক্ষেত্রে খালেদা জিয়া আরও দিনে দিনে অসুস্থ হওয়ার পর তার হাত নিশ্চিত সবশেষ যে অনুষ্ঠানটিতে দেখা গিয়েছিল, অর্থাৎ সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে তার হাতগুলি কিন্তু একদম অচল হয়ে গিয়েছিল, প্রায় দেখা গিয়েছিল। এবং এই কারাবাসের পরেই তার এই অবস্থাটি হয়েছিল। খালেদা জিয়াকে যত রকমের নির্যাতন নিপীড়ন করা হয়েছিল এবং খালেদা জিয়া যখন কারাগারে ছিল তখন যে পরিমাণ অসুস্থ ছিল, সেই অসুস্থতার পর তাকে বিদেশে চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে বারবার চিঠি দেওয়া হলো, সরকার কিন্তু সেটি কানে তোলেনি। আমরা দেখেছিলাম যে মানে পিজি হাসপাতাল, অর্থাৎ তৎকালীন বিএসএমইউতে তাকে চিকিৎসার নেওয়া হয়েছিল। তখন আমরা দেখেছিলাম যে খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ থাকার পরেও মুখে হাসি, হাত নেড়ে কর্মীদের অভিবাদন জানিয়েছিলেন। অর্থাৎ
মানে একজন নেতার যে গুণাবলী, যা তার কর্মীরা যাতে হতাশ না পড়ে, তার কর্মীরা যাতে ভেঙে না পড়ে, তার জন্য মনোবল চাঙ্গা রাখার জন্য কিন্তু সেই কাজটি করেছিলেন। এবং আমরা খালেদা জিয়ার সাথে তো দীর্ঘদিন কাজ করেছি। খালেদা জিয়ার সরকারের শেষ সময়টায় আমরা খুব কম সময়টায় পেয়েছি, তবে খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেত্রী কিংবা মাঠের রাজনীতিতে বিরোধী দল দেখেছি আমরা। বিভিন্ন সভা সমাবেশে খালেদা জিয়ার সাথে যাওয়ার সুযোগ হয়েছিল। আমরা 2008 সালের নির্বাচনের আগে সারা দেশে খালেদা জিয়ার সাথে আমরা সফর করেছিলাম। তার মানে যেই ওই ক্লান্তিহীন যেই যাত্রা, সকাল থেকে শুরু করে মধ্যরাত অবধি বিভিন্ন জেলায় সভা সমাবেশ করেছিলেন, আমরা সেগুলো কভার করেছি। ক্লান্তিহীনভাবে একজন নারী নেত্রী এইভাবে যে সংগ্রাম করতে পারেন, সেটি আমরা কিন্তু তখন দেখেছিলাম। কেউ কেউ বলতেন যে খালেদা জিয়া আসলে ইস্পাতের মতো, তিনি ভাঙে না, মচকায় কিন্তু ভাঙে না। এবং সেটি আমরা দেখছিলাম যে এই তার যে লড়াই সংগ্রামটা, ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা কতগুলো নিশ্চয়ই দেখেছেন, যে 36টির মতো মামলা, তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, দলের নেতাকর্মীদের গুম করা হয়েছিল প্রচুর পরিমাণ। তারপরে দলটি টিকিয়ে রাখার জন্য খালেদা জিয়া সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং সেটিতে কিন্তু খালেদা জিয়া সফলও হয়েছেন। আমরা যেটি দেখেছি যে ওই ফেসিবাদের পতনের পর আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর, অর্থাৎ তাদের দলের নেতাকর্মীদের কিন্তু দেখা যায়নি, সব কিন্তু নাই হয়ে গেছে, যারা এত বছর সুযোগ সুবিধা নিয়েছিল। কিন্তু খালেদা জিয়ার বা বিএনপিকে ধরে রাখার জন্য যে চেষ্টাটি করেছিল, বা বিএনপি ভাঙার জন্য আওয়ামী লীগ যে চেষ্টাটি করেছিল, শেষ পর্যন্ত কিন্তু সেটি আসলে করে উঠতে পারেনি গত 15-16 বছরে। এবং শেষ পর্যন্ত দেখেছি যে দু একজন নেতাকে হয়তো নির্বাচনের আগে ভাগিয়ে নিত, কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। আপনারা নিশ্চয়ই জানেন যে খালেদা জিয়া গত নভেম্বরের 23 নভেম্বর থেকে এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথাও ছিল। এবং তার বিদেশের জন্য, অর্থাৎ লং ডিস্টেন্স এয়ার অ্যাম্বুলেন্স আনার জন্য কাতার এবং জার্মানির সাথেও কথা হয়েছিল, কিন্তু তার শারীরিক অবস্থার কারণে আসলে বিদেশে নেওয়ার আর সুযোগ হয়নি। তবে এরই মধ্যে তারেক রহমান দেশে ফিরে এসেছেন। গতকাল রাতে যখন খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন বলছিল, খুব সংকটাপন্ন, তার আগের দিনও খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন বলছিলেন চিকিৎসক, এবং গতকাল রাত বেশি সংকটাপন্ন হওয়ার কারণে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান, তার কন্যা জাইমা রহমান, তার ছোট ছেলে আরাফাত রহমান, কোকরের স্ত্রী শর্মিলী রহমান সহ খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার, বোন সেলিমা রহমান, সবাইকে কিন্তু গতকাল হাসপাতালে ডাকা হয়েছে। এবং সবার সামনেই আসলে খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তিনি তার সংক্ষিপ্ত যাত্রা জীবনে পৃথিবীর সেটি শেষ করেছেন এবং আজ ফজরের পর 6টা নাগাদ তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক বোর্ডের প্রধান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেটি খুব দুঃখের সাথে জানিয়েছেন। এবং ইতিমধ্যে খালেদা জিয়ার এই মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যাচ্ছে শোকের বন্যা বইছে, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আসলে শোকে মূর্ছনা যাচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এবারকার হাসপাতালের সামনেও দলের নেতাকর্মীরা ভিড় জমিয়েছে। তবে তার সবার এখন প্রশ্ন যে আসলে যেহেতু তার জীবনের অবসান ঘটেছে, কখন জানাজা হবে, সেই প্রত্যাশা প্রশ্ন কিন্তু এখন তাদের সামনে চলে এসেছে। যতটুকু জানতে পেরেছি, প্রধান উপদেষ্টার সাথে বিএনপির যোগাযোগ করার চেষ্টা করছে এবং ইতিমধ্যে প্রধান উপদেষ্টার অর্থাৎ তার বাসভবন যমুনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল গেছেন, সেইখানে একটি বৈঠক আছেন এবং সেই বৈঠকেই হয়তো সিদ্ধান্ত হবেন যে জানাজাটি কবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত, যে আগামীকাল সকালে 11টা নাগাদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজার নামাজটি অনুষ্ঠিত হবে এবং এই জানাজার নামাজ হয়তো একটি হয়তো জানাজা হবে, সবচেয়ে বড় জানাজা হবে হয়তো। নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে শহীদ হাদির জানাজাটি হয়েছিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মূলত সংসদ সদস্যদেরই সংসদের দক্ষিণ প্লাজা জানাজা হয়, বিপ্লবী হাদির জানাজাটিও সেই সম্মানের সাথে পেয়েছিল। খালেদা জিয়ার জানাজাটিও আগামীকাল সকাল নাগাদ অনুষ্ঠিত হবে যতটুকু জানতে পেরেছি। এবং যেটি আমরা যতটুকু জানতে পেরেছি, বিএনপির গুলশান কার্যালয়ে একটি স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে দুপুর 12:30 নাগাদ। সেখানে হয়তো সিদ্ধান্ত হবে যে কিভাবে তারা শেষকৃত্য করবে। এবং এখন পর্যন্ত যেটি জানা গেছে, দাফনটিও হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলেরই বা সেইখানেই হয়তো কোনো এক জায়গায় হবে, তার পাশেও হতে পারে বা তার বাইরেও কোথাও হতে পারে, এমনটি আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে খালেদা জিয়াকে আমরা যেটি দেখেছি খুব কাছ থেকে, আমার সাথে বেশ কিছু স্মৃতি বিজড়িত ঘটনাই আছে। 2014 সালের নির্বাচনের আগে, মূলত যেই নির্বাচনটিতে বিএনপি শেষ পর্যন্ত যায়নি, সেই নির্বাচনের আগে যে সংলাপের যে বিষয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিরোধী দলের সাথে যে সংলাপটি হয়, সেই সংলাপের সময়
লাল টেলিফোনের একটা খবর নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেই সময়টায় যে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী অফিস থেকে টেলিফোনে ফোন দিচ্ছে, লাল টেলিফোনে, সেই ফোন ধরছেন না খালেদা জিয়া, এমন একটা অভিযোগ তোলা হয়েছিল। তখন 4 জন সাংবাদিককে খালেদা জিয়ার বাসা, বর্তমান যে বাসা, এই বাসা ফিরোজায় প্রবেশ করানোর সুযোগ মিলেছিল, তার মধ্যে আমি একজন। তখন খালেদা জিয়া বলছিল যে লাল টেলিফোনটিতে আপনি কানে তুলে দেখেন যে কী অবস্থা, কথা বলা যায় কিনা। তখন কানে তুলে যখন দেখলাম, তখন দেখলাম যে সেই ফোনটিতে আসলে কানেকশন নেই। মূলত লাল টেলিফোন ব্যবহার করে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, কিন্তু বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সেই লাইনটি অনেক দিন আগেই কাটা ছিল। খালেদা জিয়া যেটি আমাদের জানিয়েছিল যে এই লাইনটি অনেক দিন ধরেই কাটা, এবং এইটি আসলে তারা স্ট্যান্ডবাজি করেছে যে এই ফোনটিতে ফোন দেয়নি। যদিও পরবর্তীতে মোবাইল ফোনে ফোন করেছিল, খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারীর মোবাইল ফোনে ফোন দিয়ে কথা বলে শেখ হাসিনার এই পাশ থেকে সেই ভিডিওটি তারা ছেড়ে দিয়েছিল গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেইখানে আমরা দেখেছিলাম যে খালেদা জিয়াকে কীভাবে উত্তেজিত করার চেষ্টা করা হয়েছিল, যেটি আসলে পরবর্তীতে আমরা দেখেছিলাম। সিনথিয়া। রুবেল, আপনাকে ধন্যবাদ।